গতকাল রাতভর নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী অপূর্ব পাল তিনি পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছেন বলে এমন একটা সংবাদ ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে পুরো রাতভর পরিবেশ ছিল খুব উত্তপ্ত এবং এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও তার বাড়ির পাশে প্রচুর লোক সমাগম হয়, তারা স্লোগান দিয়ে থাকে যে তাকে মানে শিক্ষা দিবে বা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। যেহেতু এটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র আল কোরআন, কাজেই এটার যে অবমাননা হয়েছে এবং যেটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে যখন হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মোৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সমস্ত বাংলাদেশে, যেটা হয়তো অনেকে গাত্রদাহের কারণ। অনেকে আবার এই দুর্গাপূজা নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র করতেছিল যে দুর্গাপূজার ভিতরে অশান্তি হলে, কোনো মূর্তি ভাঙা হলে বা কিছুটা হলে ওই ভারতের কাছে একটা বার্তা দেওয়া যাবে, এটাকে ভারত উইপনাইজড করবে, আওয়ামী লীগ আবার বিশ্বকে দেখাবে দেখো ইউনুসের আমলে কি অবস্থা, এরকম ছিল। কিন্তু দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ার কারণে অনেকেরই আসলে স্বপ্ন ভঙ্গ হয়েছে। ঠিক তারপর পর এই অপূর্ব পাল দ্বারা এই যে পবিত্র কোরআন শরীফ অবমাননা, এটা কি আসলে কাকতালীয় নাকি একটা বিশাল ষড়যন্ত্র? এই প্রশ্ন কিন্তু অনেকের মনে উঠাই স্বাভাবিক। তবে আমার বিশ্বাস হচ্ছে কি জানেন, মানে আমি ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা করে দেখলাম যে এতে আসলে কোনো ষড়যন্ত্র জড়িত নেই। এটা নিছক একটা ব্যক্তি কেন্দ্রিক ঘটনা। একজন ব্যক্তি আসলে এই কাজটা করেছে এবং এজন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই অপূর্ব পাল। এই জন্য সম্পূর্ণভাবে দায়ী এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল। এখানে হয়েছে কি, অপূর্ব পাল কিন্তু তার বাবা নাই, জানি না কই আছে, তার মা আছে। মা সম্ভবত একটা ব্যাংকে চাকরি করেন। তো এই ছেলে আগে থেকেই বখাটে, খারাপ, এবং এরা যে ভাড়া থাকে এক বাসায় বেশি দিন থাকে না। একটা বাসায় উঠে উঠে 2-3 মাস পরে তাদেরকে তাড়ায় দেওয়া হয়, আবার অন্য বাসায় যায়, আবার তাড়ায় দেওয়া হয়। এবং এই ছেলে মনে করেন যা খুশি তাই করে, যা মন চায় তাই করে। মনে করেন রাত 2টার সময় সে বাইরে যাবে, গেইটে লাথি মারে, ধাক্কাধাক্কি করে দারোয়ানকে মারধর করতে যায়, এরকম বিভিন্ন হেনস্থা, রাতে চিৎকার বাটকারি। তো এই ছেলেরা আবার হঠাৎ করে তাদের ইউনিভার্সিটিতে একটা মুসলিম মেয়েকে পছন্দ হয়। তো মুসলিম মেয়েকে পছন্দ হওয়ার ফলে মুসলিম মেয়ে বলতেছে, না তুমি তো হিন্দু, আমি মুসলিম, তো তোমাকে আমি বিয়ে করবো কেন? তো এই কারণে অপূর্ব পাল তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং এখন পর্যন্ত মুসলমানই আছেন। একটা যে কি যেন একটা মুসলমান নামও গ্রহণ করেছেন, বাট ওই বিশ্ববিদ্যালয় রেজিস্টারে কিন্তু নাম পাল্টান না, ওখানে অপূর্ব পালই আছে। কিন্তু মনে করেন মুসলমান হওয়া তো আর তো কঠিন না। এই একটা মসজিদে গেল, একজন আলেমের কাছে কালেমা পড়লো, পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরকম আর কি। তো ওই হয় না যেটা আর কি, যে আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ও তো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো ওই মেয়ের প্রেমের জন্য, তাই না? পরে তার সঙ্গে ওই মেয়ের প্রেম হয়েছে, সে মেয়েরে বলছে দেখো আমি তো তোমার জন্য ধর্ম চেঞ্জ করে ফেলাইছি, আমার বাপদাদার ধর্ম। তো এরপর যা হয় আর কি, মানে কয়দিন চলার পরে এই মেয়ে দেখছে যে আসলে এই ছেলের মাথার মধ্যে গন্ডগোল আছে এবং প্লাসে মাদকাসক্ত বটে। সুতরাং এর সঙ্গে তো আর আসলে সম্পর্ক রাখা যায় না। এখানে তো আর কোনো হিন্দু মুসলিম ব্যাপার না। আগে তো ভালো হতে হবে, রেসপন্সিবল ছেলে হতে হবে, যেটা মেয়েরা প্রত্যাশা করে আর কি সকল ছেলের ভিতরে। তো ফলে মেয়েটা ওকে ছেকা দিল। ছেকা দেওয়ার পরে ও চিন্তা করলো যে যেই মেয়েকে পাওয়ার জন্য ধর্ম চেঞ্জ করলাম সেই মেয়েকেই পেলাম না। তারপরেও মনে হয় ছেকা খেয়া বেশি খেয়া ফেলাইছে, ওই যে মাদকাসক্ত ইয়াবা টিবা খেয়া ফেলাইছে। তারপর মানে সব রাগ গিয়া পড়লো ওই মেয়ে যে ধর্ম পালন করে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের উপর। এভাবে সে এগুলা করলো। ভিডিওতে আপনারা তো সব দেখছেন, এগুলা আসলে আর আর মানে এগুলো বলতে চাই না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এই নর্থ সাউথের যে সাবেক একজন শিক্ষক আসিফ বিন আলী, তিনি তার ফেসবুকে বলেছেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল তিনি একজন ধর্মান্তরিত মুসলিম, তিনি আমার ছাত্র ছিলেন। 2023 সালের শেষের দিকে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন, নাম পরিবর্তন করেন এবং নিয়মিত ধর্ম পালনও করতেন।
তিনি আমার ক্লাস করেছেন, জোব্বা পরে মাথায় পাগড়িও দিয়ে অনেক সময় ক্লাস করেছেন, ভালো কথা। দুঃখজনকভাবে ছেলেটি পরবর্তীতে ড্রাগে আসক্ত হয়ে পড়ে এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে 2024 সালের শুরুর দিকে ক্যাম্পাসে প্রায় অদ্ভুত আচরণ করত। অদ্ভুত আচরণের নমুনা দেই যে সে বিভিন্ন মসজিদে গিয়ে মানুষ যদি টুপি না পরে, আছে না ওই যে মসজিদে অনেক মানুষ আছে টুপি না পরেই নামাজে আসে, বা অনেকের ওই যে প্যান্ট থাকে একদম নিচু পর্যন্ত, কিন্তু ইসলামে আছে যে প্যান্টটা টাকনুর উপরে পড়তে হইব। তো এগুলো না দেখলে সে ওই লোকগুলোকে বকাঝকা করতো, এই তুমি মাথা টুপি নাই কই, তোমার টাকনুর উপরে কেন তোমার প্যান্ট নাই। এবং এসব নিয়ে ক্যাম্পাসে ভিন্ন ধর্মের একাধিক ছেলেমেয়ের সঙ্গেও ঝামেলা হয়। তার বৃদ্ধা মা তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। পরে 2024 সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ড্রাগ আসক্তি এবং অস্বাভাবিক আচরণের কারণে বহিষ্কৃত হন। যদি আমি ভুল না বলি তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং পরিবারের সংগ্রামের বিষয়টি বিবেচনা করে তাকে পুনরায় পড়াশোনার সুযোগ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলেটির ড্রাগ সমস্যা কিংবা মানসিক সমস্যা কোনোটারই যথাযথ চিকিৎসা হয়নি। আমি জানি না তার সাম্প্রতিক আচরণের পর কি বলবো, শুধু এটুকু বলতে পারি যে সে যা করেছে তা মানসিক অসুস্থ অবস্থায় করেছে। কাজটি অতি অন্যায় এবং ঘৃণিত, কিন্তু বিষয়টি কোনো ষড়যন্ত্র নয়, একজন মানসিক রোগীর কাজ। এই বিশ্ববিদ্যালয়ে যারা তাকে চিনতেন সবাই জানেন। এখন সবচেয়ে জরুরি হলো তাকে দ্রুত পুনর্বাসন কেন্দ্রে বা রিহ্যাবে পাঠানো, এটা বলতেছেন তার সাবেক শিক্ষক আসিফ বিন আলী। এবং তিনি যেই বাসায় ভাড়া থাকেন সেই ভাষার যে মালিক নাশিদ ধ্রুব, তিনি বলতেছেন যে এই ছেলেকে আমি চিনি, অপূর্ব পাল। এই ছেলে এবং তার মা আমাদের বাসায় ভাড়া ছিল। জাস্ট গত মাসেই বেশ ঝামেলা করে অনেক কষ্ট করে এদেরকে বাড়ি থেকে বের করেছি। ছেলেটার মা শিক্ষিত মহিলা, ব্যাংকে ভালো জব করেন, বাবা নাই। যতটুকু জানি বাবা ছিলেন মুসলিম আর মা ছিলেন হিন্দু। এই ছেলেটার বাবা ছিল মুসলিম আর মা ছিল হিন্দু। তো এই সমস্ত বিষয় নিয়ে ছেলেটার মানসিক সমস্যা ছিল। বাবা চাইতেন ছেলেটা মুসলমান হোক, মা চাইতেন ছেলেটা হিন্দু হোক। পরে মা জোর করে ছেলেটাকে হিন্দু ধর্মে দীক্ষিত করান, পরে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এইসব বিভিন্ন কারণে আর কি। তো এই ছেলেটা প্রায় রাত 2-3টার সময় বাসা থেকে বের হওয়ার জন্য দারোয়ানের সঙ্গে ঝামেলা করতো এবং হাতাহাতিও করতো। এবং যেহেতু বাড়ির মালিক হলেও আমি বরিশালে থাকি, কাজেই এই সমস্যার সহজ সমাধান করা আমার সম্ভব ছিল না। এবং বারবার নোটিশ দেওয়ার পরেও, মানে বাড়ি ছাড়ার জন্য, এই ছেলের মা নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বাসায় থাকতে চেয়েছিল। তো গত মাসের শুরুতে এই ছেলে এবং তার মায়ের সাথে ঝামেলা করে আমার বাসায় প্রচুর ভাঙচুর করে, মানে ছেলে আর মায়ের গন্ডগোল হয়েছে, তারপর বাসায় বিভিন্ন ভাঙচুর টাংচুর করছে আর কি। এরপর আমি বরিশাল থেকে ঢাকা যাই এদেরকে পার্মানেন্টলি নামিয়ে দেওয়ার জন্য। এই ছেলের একটি বিড়াল আছে, কালো বিড়াল, খুব সুন্দর। ঢাকা গিয়ে আবিষ্কার করি যে এরা কেউ বাসায় নাই। ফোন করি, আবার ফোনও রিসিভ করে না। পরে অনেক ঝামেলা করে জানতে পারলাম যে এরা ময়মনসিংহ গেছে, কিন্তু বিড়ালটা বাসায়। বিড়ালটাকে বাথরুমে আটকে রেখে গেছে। ওই বাথরুমে আবার বাতিও নাই। আমি এক রাত ওয়েট করলাম। পরদিন সকালেও যখন মহিলা আসলো না, তখন আমার কাছে থাকা যে স্পেয়ার চাবি, ওই চাবি দিয়ে বিড়ালটাকে বাথরুম থেকে উদ্ধার করে খাবার দিই। এবং মহিলাকে ফোন করে বলেছিলাম যে আমি ওয়েলফেয়ার সোসাইটিতে কমপ্লেন করব। কেন করিনি তা জানি না, করা উচিত ছিল। ওই মহিলা ঢাকা ফিরেছিল 4 দিন পর। তার মানে আমি ইন্টারফেয়ার না করলে ওই বিড়ালটা অভুক্ত অবস্থায় 4 দিন ওই অন্ধকার বাথরুমে আটকে থাকতো। এবং দারোয়ান থেকে শুরু করে বিল্ডিং এর অন্য সব টেনেন্ট যারা আছে আর কি, সবাই বলেছিল যে ছেলেটা অত্যন্ত অ্যাডিক্টেড, মাদকাসক্ত। এবং রিসেন্ট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ। দ্রুত পুলিশের কাছে যাওয়া দরকার, নাইলে এই ছেলেটা সামনে আরো বড় কোনো ঝামেলায় পড়বে, ঝামেলা জড়িয়ে পড়বে। প্রসঙ্গত আপনারা জানেন যে গতকাল পূর্ব পাল ফেসবুকে পবিত্র কোরআন শরীফের অবমাননার কিছু ভিডিও আপলোড করেন এবং পরে রাতে একদল ছাত্র জনতা তার বাসার নিচে গিয়ে তার ফাঁসির নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। পরে রাত্র 1:30টার দিকে তাকে আটক করে পুলিশ। এ সংক্রান্ত একাধিক ভিডিও ফেসবুকে আপনারা দেখেছেন, ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়ে এসব ভিডিও দেখা যায় যে অপূর্ব পালের বাসার নিচে তিনি
পুলিশের সঙ্গে আছেন এবং তার বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি এবং তাকে আটকের ছবি ফেসবুক পোস্ট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেনাজ লিখেন যে কুরআন অবমাননার ঘটনার আপডেট, অপূর্ব পালের বাসার নিচে ছাত্ররা ঘেরাও করেছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এখন তার শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। তো এই ঘটনায় জড়িত যারা আছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম তিনিও বলেছেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা আমাদের হৃদয় আঘাত করেছে। তো অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করতেছে কিনা তা খতিয়ে দেখুন। দেশবাসীর প্রতি আহ্বান, শান্ত থেকে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন। দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া যাবে না, এটা বলতেছেন ডাকসুর বর্তমান ভিপি সাদেক কাইয়ুম। এবং এছাড়াও এই ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে এটা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং ইচ্ছাকৃতভাবে এই সমাজে অস্থিরতা সৃষ্টি করার জন্য এবং জনগণকে দ্বিধাবিভক্ত করার জন্য এটা এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি এবং এই ধরনের আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ভয়াবহ পরিস্থিতি জন্ম দিতে পারে। নিঃসন্দেহে অবশ্যই তারা সঠিক কথা বলেছেন এবং দর্শক আমি ধন্যবাদ জানাই যে যারা অপূর্ব পালের বাসা বাইরে ছিলেন, যে তারা স্লোগান দিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তারা আইন হাতে তুলে নেননি। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যদি এই আইন হাতে তুলে নিত তাহলে ওই ভারত এবং তার দোসর আওয়ামী লীগ, মনে রাখবেন ভারত তাদের দোসর আওয়ামী লীগ, এরা বিভিন্ন বিভিন্ন স্টোরি করত, গল্প করত। এই এখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, এখন আইন সিদ্ধান্ত নিবে তার শাস্তি কি হবে। আমি ধন্যবাদ জানাই আবারও যারা আপনারা আইন তুলে নেননি, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তবে আমি বিষয়টি এভাবেই দেখি যে এটা হয়তোবা তার মানসিক সমস্যা এবং তার ওই প্রেমজনিত সমস্যা, এই বিভিন্ন সমস্যা, তার মা হিন্দু, বাবা মুসলমান, বিভিন্ন সমস্যার কারণে ছেলেটা আগে থেকেই মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড এবং নতুন করে আবার ওই মুসলিম মেয়ের সঙ্গে প্রেমে হওয়ার কারণে ধর্মগ্রহণ করছে, আবার ব্রেকআপ হয়ে গেছে, এই বিভিন্ন ঝামেলায় আসলে সেটা জর্জরিত। বাট এতে কোনো বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে কিনা বা তারে দিয়ে কেউ এটা করাইছে কিনা, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা সে মানে এই পবিত্র কোরআন শরীফ অবমাননা হলো এর জন্য আসলে অপূর্ব পাল তিনি ব্যক্তিগতভাবেই দায়ী, এর সঙ্গে অন্য কেউ জড়িত না বা এর সঙ্গে কোনো ষড়যন্ত্র জড়িত না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। দর্শক আপনাদের মতামত কি কমেন্ট একটু জানান দর্শক, আমিও শুনি। ভালো থাকবেন, ধন্যবাদ।